আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আরো একটি কনটেন্টে আপনাদেরকে স্বাগতম। যথারীতি আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন কুমিল্লা থেকে। আজকে বাংলাদেশের রাজনীতিতে আরো একটি ঘটনা ঘটলো। সেই ঘটনাটি হচ্ছে জামায়াতে ইসলামী এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশ, যা চরমোনাই পীর সাহেবের সেই জোটটি মনে হচ্ছে ভেঙেই গেল। তাদের মধ্যে আসলে অনেকদিন ধরে বোঝাপড়া হচ্ছিল না। শেষ পর্যন্ত যে আসন ভাগাভাগি নিয়ে যে ব্যাপারটা ঘটলো, এতে করে ২ আ মানে জোট আর একসাথে থাকতে পারতেছে না। ইতিমধ্যেই জামায়াতে ইসলামীর সাথে এনসিপি আছে, কিন্তু চরমোনাইয়ের পীর সাহেবের সাথে জোটটি আর জামায়াতে ইসলামীর হচ্ছে না। কারণ কি এবং এর ফলাফল কি? চলুন একটু আলোচনা করা যাক। চরমোনাইয়ের পীর সাহেব বা ওনার প্রতিনিধি আজকের সংবাদ সম্মেলনে যেই কথাটি উল্লেখ করলেন, সেই কথাটি হচ্ছে যে জামায়াতে ইসলামী ইসলামিক একটি দল, যথেষ্ট পুরনো এবং শক্তিশালী দল, যা পাকিস্তান থেকে শুরু হয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যথেষ্ট প্রাসঙ্গিক একটি দল এবং তারা আগামী নির্বাচনে আ ক্ষমতায় যেতে চায়, এরকম কথা জামায়াতে ইসলামী আত্মবিশ্বাসের সাথে বলে। অন্যদিকে চরমোনাইয়ের পীর সাহেব সেই দলের জোটের মধ্যে থেকে উনি যতটুকু বা যতগুলি আসন চেয়েছিলেন, ততটুকু আসন উনাকে দেওয়া হচ্ছে না। এই কারণে উনি মনঃক্ষুণ্ণ, বা কেউ বলেন উনি যদি জামায়াতে ইসলামের জোট বাংলাদেশের শাসন ক্ষমতায় যায়, তাহলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এই ধরনের বিভিন্ন কারণে উনার সাথে বনিবনা হচ্ছে না। তাই উনি জামায়াতে ইসলামীর এই জোটটিকে ছেড়ে গেলেন। কিন্তু চরমোনাইয়ের পীরের যে আজকে যে প্রতিনিধি সংবাদ সম্মেলনে কথা বললেন, তিনি বললেন যে মূলত জামায়াত ইসলামী যেই বিষয়টি নিয়ে রাজনীতি করে, সেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন। মানে বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করবে, সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী আন্দোলন করে বা রাজনীতি করে, সেটাই ওনারা ধরে নিয়েছিলেন, সেটাই ওনারা জানতেন। কিন্তু খুব সাম্প্রতিককালে দেখা গেল যে একজন খ্রিস্টান প্রতিনিধির সাথে যখন জামায়াতে ইসলামীর কথোপকথন হচ্ছিল, সেই সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হলো যে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, সেই আইন মোতাবেকই জামায়াতে ইসলামী বাংলাদেশে রাষ্ট্র চালাইতে চায়। মানে শরিয়া আইন মোতাবেক নয়, বরং প্রচলিত আইনেই জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে চায়। এখন ইসলামিক আন্দোলন বাংলাদেশের কথা হলো যে যদি প্রচলিত আইনেই বাংলাদেশ পরিচালনা করতে হয়, তাহলে জামায়াতে ইসলামী এতদিন কিসের রাজনীতি করতেছে? যদি ইসলাম কায়েম করার কথা বলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বাংলাদেশকে পরিচালনা করার কথা জামায়াত ইসলামী ভেবে থাকে, তাহলে তো প্রচলিত আইন মোতাবেক বাংলাদেশকে পরিচালিত করার সুযোগ জামায়াত ইসলামীর নেই, যদি জামায়াত ইসলামী ক্ষমতায় যায়। অন্যদিকে ইসলামিক আন্দোলন বাংলাদেশের চরমোনাই এর পীর সাহেবের কথা হচ্ছে যে ওনারা আসলে, যদিও জামায়াত ইসলামের মতো এতটা শক্তিশালী না, কিন্তু ওনারা চাইতেছেন যাতে ওনাদের যতটুকু সম্ভব, ওনাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে, ততটুকু নিয়ে ইসলাম প্রতিষ্ঠায় ওনারা কাজ করে যাবেন। তো তাহলে মূল ওনারা যে বক্তব্যটা দিচ্ছেন, ওনাদের বক্তব্যটার মূল পয়েন্ট হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে আন্দোলন, যে রাজনীতি, সেটা থেকে সরে গিয়েছে। কিন্তু চরমোনাইয়ের পীর সাহেবের দল ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার যে আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার যে সংগ্রাম, ইসলাম প্রতিষ্ঠার যে চেষ্টা, সেইটার মধ্যে ওনারা থাকবেন। মূলত এই দুইটা কারণে ওনারা আলাদা হয়ে গেলেন। আচ্ছা, আমরা যদি এই ঘটনাগুলিকে সত্য হিসাবে ধরে নিয়ে সামনের দিকে আগাই, তাহলে কোন দলের লাভ হলো, কোন দলের ক্ষতি হলো? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী সর্বকালেই একটা মানে গুরুত্বপূর্ণ শক্তি, এবং তারা ক্যাডার বেসড রাজনীতি করে। তাদের কর্মী সংখ্যা এবং তাদের সাংগঠনিক শৃঙ্খলা যথেষ্ট ভালো, এবং আপামর জনসাধারণের চেয়ে তাদের মূলত যতজন কর্মী ততজন ভোটার, এই ধরনের একটা কথা প্রচলিত আছে। আগামী নির্বাচনে তারা যদি সাধারণ ভোটারদেরকে অ্যাট্রাক্ট করতে পারে তাদের পলিসি দিয়ে, তাহলে অবশ্যই তাদের ভালো করার সম্ভাবনা আছে। সাম্প্রতিককালে সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে ছাত্র সংগঠনগুলির মধ্যে জামায়াত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। সেটা ঢাকা ইউনিভার্সিটি, চিরং ইউনিভার্সিটি, তারপর আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ এভরিহোয়ার। তো এই ধারাবাহিকতার কারণে জামায়াত ইসলামের আত্মবিশ্বাস কিন্তু এখন তুঙ্গে এবং তারা স্বপ্ন দেখছে যে তারা ক্ষমতায় যাবে। অন্যদিকে চরমোনাইয়ের পীর সাহেবের যে দল, তারা কিন্তু আজকে অত্যন্ত পোলাইট ভাবে বলেছে যে তাদের হয়তো এত শক্তি নেই, তারা হয়তো এত ভালো কিছু করতে পারবে না, কিন্তু তারা সারা বাংলাদেশে তারা প্রায় 250 প্লাস, তারা বা 268 এইরকম সংখ্যক তারা আহ, প্রার্থী দিতে চায়। প্রার্থী দিয়ে তারা মনে করে যে যেহেতু বর্তমানে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ বাংলাদেশে নেই, এই সুযোগে তারা যদি ভালো একটা আহ, মানে অনেক সংখ্যার এমপি নিয়ে সংসদে যেতে পারে, তাহলে বাংলাদেশকে পজিটিভ ওয়েতে বা জুলাই পরবর্তী বা অগাস্ট পরবর্তীতে যে স্বপ্নের লক্ষ্যে আন্দোলন হয়েছিল সেই স্বপ্ন পূরণে এবং ইসলামিক যে ভাবধারার দেশ বা ইসলাম প্রতিষ্ঠা করার যে আন্দোলন বা ইসলাম প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, সেই কাজে ওনারা আরো বেটার কিছু করতে পারবেন। তো এইখানে দেখা যাচ্ছে যে লাভ এবং লস এই কথাটা যদি আমরা ভেবে দেখি, তাহলে আমরা দেখব যে দুই দলেরই লাভ হলো বা দুই দলেরই ক্ষতি হলো। এখানে জামায়াত ইসলামের লাভ হলো কিভাবে আমি বলবো, সেটা হচ্ছে যে চরমোনাইয়ের যে দলটি, সেই দলটি যদি চলে যায় জামায়াত ইসলামী থেকে, তাহলে জামায়াত ইসলামী তার শরিকদেরকে আরো বেশি সন্তুষ্ট করতে পারবে, আরো বেশি আসন দিতে পারবে। যদিও এখনো 47 সিট তারা রেখে দিয়েছে, এখনো আশায় আছে যে চরমোনাই তাদের সাথে ফিরে আসবেন। তো এই হচ্ছে তাদের লাভ, তারা আর একটু বেশি সংখ্যক মানে তাদের শরিকদেরকে আসন দিতে পারতেছেন চরমোনাইয়ের সাথে, তাদের কোনোভাবেই যেহেতু হচ্ছে না, এটা হচ্ছে তাদের লাভ। চরমোনাইয়ের লাভ হচ্ছে চরমোনাইয়ের বা ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা যেই রাজনীতিটা করতে চায় সেই রাজনীতিটা তারা নিশ্চিন্তে করতে পারবে। কিন্তু ভোটের মাঠে আসলে মানে ক্ষতিটা কি? ভোটের মাঠে ক্ষতি হলো ইসলামিক যে ভোটগুলি বা ইসলামিক সেন্টিমেন্ট বা মুসলিম সেন্টিমেন্ট বা ইসলাম কায়েম করার লক্ষ্যে বাংলাদেশের যে সাধারণ ভোটার আছেন যারা ভোট দিবেন, এই ভোটগুলি যদি একটা বক্সে পড়তো, তাহলে কিন্তু ভোটের সংখ্যা বেড়ে যেত বা তাদের সংসদে যাওয়ার বা সংসদ সদস্যের পরিমাণ হয়তো বেড়ে যেত। কিন্তু এখন যেহেতু সেই সেম ভোটগুলি আবারও বিভক্ত হয়ে যাচ্ছে, প্রথমত তো মেরুকরণ হচ্ছে আওয়ামী মেরুকরণ, বিএনপি মেরুকরণ, তারপরে হচ্ছে যে তাদের যে রিজার্ভ ভোট ব্যাংকগুলি আছে, এইগুলির মধ্যে যদি আবার মেরুকরণ হয়ে যায়, তাহলে এইভাবে চিন্তা করলে জামায়াতে ইসলামীর বা চরমোনাইয়ের মধ্যে যে আলাদা হয়ে যাবে, তাহলে তাদের ভোটগুলি আলাদা হয়ে গেলে তারা কিন্তু তুলনামূলকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, তারা কিন্তু সবল বা শক্তিশালী হচ্ছে না। এভাবে চিন্তা করলে দুপক্ষই কিন্তু লুজার। কারণ তুলনামূলকভাবে সাংগঠনিকভাবে বা ম্যাচিউরিটির দিক দিয়ে জামায়াত ইসলামিক আন্দোলন বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তো যেই ওনারা যদি 47 সিট নিয়েও যদি ইলেকশনে আসতেন, তাহলে হয়তো দেখা যেত যে জামায়াত ইসলামীর সাপোর্টের কারণে হয়তো চরমোনাইয়ের পীর সাহেবের যে দলটি, সেইগুলি হয়তো আরো আসন সংখ্যা বেশি পেতে পারত। কারণ এরা লজিস্টিক সাপোর্ট দিত, জামায়াত ইসলামিক আন্দোলন বাংলাদেশকে লজিস্টিক সাপোর্ট দিত, তাদের যে সমর্থক আছে, ভোটার আছে, সেই ভোটগুলি কিন্তু হাত পাখায় পড়তো, রাইট? আবার যেইখানে জামায়াত ইসলামের এমপি ইলেকশন করতেছেন বা এমপি পদপ্রার্থী ইলেকশন করতেছেন, সেইখানে চরমোনাইয়ের হাত পাকার ভোটগুলি যদি দাঁড়িপাল্লায় পড়তো, তাহলে অবশ্যই দাঁড়িপাল্লার ভোটের সংখ্যা বেড়ে যেত। এখানে দুইজনে হয়তো উইন উইন সিচুয়েশনে থাকতেন। তো তাহলে দেখা গেল যে আলাদা হওয়ার ফলে দুইজনের আসলে কিছু লাভও হলো, দুইজনের কিছু ক্ষতিও হলো। এবার অন্যদিকে চিন্তা করলে যারা মূলত এখানে মূল প্লেয়ার, বড় প্লেয়ার বিএনপি, তাদের কি লাভ হলো না ক্ষতি হলো? এভাবে যদি চিন্তা করা যায়, যখন আপনার অপোজিশন বিভক্ত হয়ে যায়, এটা অবশ্যই আপনার জন্য বেটার, এটা অবশ্যই আপনার জন্য আপনার উইন করার চান্সেসকে আরো বাড়িয়ে দেয়। অবশ্যই এটা বিএনপির জন্য পজিটিভ। এবং আজকে জুবায়ের সাহেব, আমি ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম, উনি বলছিলেন যে আসলে ওনারা সৌজন্য সাক্ষাৎ, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে ওনারা সৌজন্য সাক্ষাৎ করতে তারেক জিয়ার কাছে গিয়েছিলেন, এবং আসলে যেই অর্থে মিডিয়া জাতীয় সরকার গঠনের কথা বলতেছে, সেই অর্থে ওনারা আসলে জাতীয় সরকার গঠন করার প্রস্তাব তারেক রহমানকে দেন নাই। তো তাহলে আমরা দেখতে পাইলাম যে আসলে জামায়াত ইসলামীর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ওনারা আসলে কি মানে জাতীয় সরকার গঠন করতে চান নাকি চান না, এই বিষয়টা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্নভাবে জামায়াতে ইসলামী কিন্তু তাদের যে
কোর রাজনীতিটা, যেটার উপরে ভিত্তি করে তারা সামনের দিকে অগ্রসর হন বা যেটার উপরে বেসিস করে তারা এতদিন ছিলেন, মনে হচ্ছে তারা একটু ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। যেমন নারীদের পোশাকের স্বাধীনতা, তারপর হচ্ছে এই স্বাধীনতার বিষয়ে তারা মানে মানে ছাড় দেওয়ার বিষয়ে রাজি আছেন, বা যে যেরকম পোশাক আশাক পরতে চায় সেই বিষয়ে তারা রাজি আছেন। তারা ইসলামিক শরিয়া ল না, বরং তারা মুসলিম শরিয়া ল এর বাইরে গিয়েও প্রচলিত যে আইনটা আছে সেটা মোতাবেক তারা দেশ চালাবেন। এগুলি কি আসলে তারা, অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এগুলি তারা আসলে বেশি বেশি ভোট পাওয়ার জন্য করতেছেন। তাদের আসলে মনের মধ্যে কিন্তু তারা অ্যাকচুয়ালি যেই আদর্শের রাজনীতিটা করে সেই আদর্শ নিয়েই আছে। মূলত ভোটের সংখ্যা বাড়ার জন্য তারা নিজেদেরকে একটা আসলে কিছুটা রক্ষণশীল থেকে তারা উদারপন্থী সেই দিকে আছেন, সেটা বুঝাতে চাচ্ছেন। এখন আসলে এটা আমরা এখন বুঝবো না, এটা আমরা বুঝবো যদি জামায়াত ইসলামী মিরাকলি যদি বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারেন, তাহলে তারা কি আসলে যেই উদার নৈতিক বা উদার নীতির যেই রাজনীতির কথা বলতেছেন, দেশ পরিচালনার কথা বলতেছেন, তারা কি সেই দিকে যাবেন, নাকি তারা আসলেই পরিবর্তিত হয়ে গেছেন তাদের সেই কোর ভ্যালুস থেকে বা মূল চিন্তা চেতনা থেকে বা কুরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা থেকে? সেটা আমরা আসলে তখনই বুঝতে পারবো। বন্ধুরা, তাহলে এই ছিল কিছুটা আলোচনা। যদি আমার এই আলোচনাটুকু ভালো লাগে, এখন আপনারা তো আমাকে উৎসাহিত করতে হবে, তাই না? আপনারা যদি আমার চ্যানেলকে দেখেন, সেখানে দেখবেন যে এখনো মানে আমার ১,০০০ সাবস্ক্রাইবার হয়নি। তো আপনাদের যদি সাপোর্ট না পাই, তাহলে তো আমি আসলে কনটেন্ট বানাতে উৎসাহিত হব না। এখন নির্বাচনী মৌসুম, আপনারা হাজার হাজার সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি বেশি বেশি কনটেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। যেহেতু আমি আমার সময়গুলি থেকে একটু সময় নিয়ে আপনাদের জন্য এই কনটেন্টগুলি নিয়ে হাজির হচ্ছি, আপনারাও আমাকে যদি কোনোভাবে না কোনোভাবে রিওয়ার্ড দেন, তাহলে তো, তা না হলে তো আমি আপনাদের জন্য কনটেন্ট বানাতে উৎসাহ পাবো না। সো যদি আমার এই ভালো লেগে থাকে এই কনটেন্টটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী কনটেন্টে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।